আমাদের পৃথিবী গ্রহ তার সাথে বৃহস্পতি গ্রহে ধাক্কা লাগতে চলেছে আর ৩৬ ঘন্টার মধ্যে। এই সময় পৃথিবীকে বাঁচাতে এগিয়ে এলো এমন একজন যে কিনা পৃথিবীর বাইরে একটা মহাকাশ স্টেশনে থাকে। ওদিকে পৃথিবীর মানুষ এখন একটা মাটির নিচে শহরে থাকে। শহরটাকে কৃত্রিমভাবে বানানো হয়েছে যাতে মানুষকে রক্ষা করা যায়। কেন? কারণ সূর্য ধীরে ধীরে এতটা বড় হয়ে গেছে যে মানুষ বুঝতেই পারেনি। সূর্য এগিয়ে আসছে পৃথিবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার পৃথিবীবাসী কি করবে বাঁচার জন্য? মানুষ কি পৃথিবী ছেড়ে পালাবে অন্য কোনো গ্রহে, নাকি মাটির নিচে থাকতে হবে কোটি কোটি বছর ধরে লুকিয়ে? এই সেরা কাহিনী জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য ওয়ান্ডারিং আর্থ। মুভি শুরু হয় একটা ছোট্ট ছেলে যার নাম লিউ এবং তার বাবাকে দিয়ে। বাবার হাত ধরে সে টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখছে, আর দাদু পাশে বসে আছে। বাবা, বৃহস্পতি গ্রহের গায়ে ওটা কি? একটা চোখের মতো দেখতে। তার বাবা তাকে বলে, লিউ, ওটা চোখ না, ওটা একটা বিশাল ঘূর্ণিঝড়। বৃহস্পতি গ্রহ হলো ৯৯% হাইড্রোজেন দিয়ে তৈরি, একটা বিশাল বেলুনের মতো। দাদু লিউকে জিজ্ঞেস করে, হাইড্রোজেন কি জানিস তো? হাইড্রোজেন একটা গ্যাস, এবং মহাকাশে যেসব রকেট যায় সেসব রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। লিউয়ের বাবা, যার নাম পেইচিয়াং, তিনি আসলে একজন মহাকাশচারী এবং স্পেস স্টেশনে কাজ করেন, মানে পৃথিবীর বাইরে যে মহাকাশ স্টেশন আছে সেখানে কাজ করেন। তাদের কাছে এই মুহূর্তটা খুব সুন্দর ছিল, কিন্তু এই পরিবারটা জানতো না এই রাতটাই হয়তো তাদের একসাথে শেষ রাত। পেচিয়াং বলে, একদিন হয়তো তোমরা টেলিস্কোপ ছাড়াই বৃহস্পতি গ্রহকে দেখতে পাবে। এরপর পেচিয়াং তার বাবাকে একটা বিশেষ কার্ড দেয় আর বলে, আমি যদি কখনো না থাকি, তুমি লিউয়ের একমাত্র অভিভাবক। লিউকে দেখে রেখো। এই কার্ড দিয়ে তোমরা কোনো লটারি ছাড়াই মাটির নিচের শহরে জায়গা পাবে। আমাদের সূর্য, যা কিনা কোটি কোটি বছর ধরে পৃথিবীকে আলো আর জীবন দিয়ে এসেছে, সেই সূর্য আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সূর্যের ভেতরের হিলিয়াম ফিউশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে সূর্য খুব দ্রুত তার আয়তন বাড়াচ্ছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, আগামী ১০০ বছরের মধ্যে সূর্য পৃথিবীকে পুরো গিলে ফেলবে এবং ৩০০ বছরের মধ্যে গোটা সৌরজগৎ হবে একটা আগুনের গোলা। এই বিনাশ থেকে বাঁচার জন্য সরকার অসম্ভব একটা পরিকল্পনা করেছে, একটা প্ল্যান, দ্য ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট। এই প্ল্যান ছিল পৃথিবীকে তার কক্ষপথ থেকে সরিয়ে অন্য একটা নক্ষত্রের কাছে নিয়ে যেতে হবে। সহজ ভাষা বলতে গেলে, আমরা জানি পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এবার যেহেতু সূর্য পৃথিবীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং পৃথিবী গ্রহকে যদি অন্য কোনো নক্ষত্রের কাছাকাছি নিয়ে যাওয়া যায় তাহলে পৃথিবী বাঁচতে পারবে, নয়তো ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এবং এই ভয়ঙ্কর বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য গোটা মানবজাতি তাদের সম্পত্তি এক জায়গায় করে ১০,০০০-এরও বেশি একটা আর্থ ইঞ্জিন তৈরি করে। এই ইঞ্জিনগুলো ১১,০০০ মিটার উঁচু। মহাকাশে পাঠানো হলো এক বিশাল স্পেস স্টেশন, যা পৃথিবী থেকে ১,০০,০০০ কিলোমিটার দূরে পথ দেখাবে। এই বিশাল ইঞ্জিনগুলোর কাজ হলো পৃথিবীকে কক্ষপথ থেকে সরিয়ে অন্য কোনো নক্ষত্রের দিকে ঠেলে নিয়ে যাবে এই ইঞ্জিনগুলো। মানে ভেবে দেখো, জিনিসটা অসম্ভব, কিন্তু ওরা বাস্তবায়িত করতে চায়। গোটা একটা গ্রহকে মহাকাশের মধ্যে ঠেলে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর যখন এই কাজটা শুরু হবে, তখন এক ধাক্কায় পৃথিবীর তাপমাত্রা অনেক নিচে নেমে যাবে, যাতে পুরো পৃথিবী বরফে ঢেকে যাবে আর সমুদ্র ওপরে উঠে আসবে। ৩০০ মিটার ওপরের শহরগুলো ডুবে যাবে। লোকের বেঁচে থাকার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তাই পৃথিবীর নিচে, মানে মাটির নিচে, একটা কৃত্রিম শহর তৈরি করা হয়েছে, সরকার তৈরি করেছে, যাতে পৃথিবীর যখন এই অবস্থা হবে, যখন পৃথিবী বরফ আর জলে ঢেকে যাবে, তখন যাতে এই মানুষগুলো বেঁচে থাকতে পারে। এক অত্যাধুনিক শহর মাটির নিচে। এই সময় পেইচেংয়ের বাবা হ্যান একটা ছোট্ট বাচ্চা মেয়েকে কুড়িয়ে পায়, যার নাম দেওয়া হয় ডুডো। হান সেই মেয়েটাকে নিজের কাছে রেখে দেয়। দেখা যায় তাদের সবাইকে একটা লিফটে চাপিয়ে মাটির গভীরে সেই কৃত্রিম আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় এবং পেইচাংকে দেখানো হয় সে এই মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সে এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে। আর এর জন্য তাকে তার পরিবারকে বিসর্জন দিতে হয়। তার স্ত্রী দুরারোগ্য রোগে আক্রান্ত, তাকে তার স্ত্রীকে কোনো চিকিৎসা ছাড়াই মৃত্যুর মুখে ছেড়ে দিতে হয়। এদিকে ৪ বছরের লিউ এবং তার দাদু বন্দী হয়ে যায় মাটির নিচে। কিন্তু পেইচাংয়ের কিছু করার থাকে না, তাকে তো মহাকাশের কাজে যেতেই হতো, না হলে পৃথিবীকে বাঁচানো মুশকিল হয়ে পড়ত। আর এই যাত্রা চলবে ২৫০০ বছর ধরে। এরপর প্রায় ১৭ বছর কেটে যায়। দেখানো হয় ছোট্ট লিউ এখন অনেক বড় হয়ে গেছে।
তবে লিউ তার বাবার প্রতি মনে মনে ভেতরে একটা রাগ জন্মে আছে। কেন? কারণ সে তার বড় হওয়ার সময় তার বাবাকে তার পাশে পায়নি। একটা বাচ্চা যদি মা বাবা ছাড়া বড় হয়, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা ক্রোধ কাজ করে মা বাবার প্রতি। তার বাবা তাকে ছেড়ে চলে গেছে সেই কবে মহাকাশে, আর তার মা মারা গেছেন। এখন শুধু দাদু আর ছোট্ট বোন ডিওডো। দেখা যায় আন্ডারগ্রাউন্ডে শহরগুলোতে সব রকমের ব্যবস্থা ছিল। ডিওডো তার ক্লাসে বসে ক্লাস করছিল। সেই সময় লিউ ক্লাসের শর্ট সার্কিট করে ডিওডোকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আজ তারা প্রথমবার পৃথিবীর ওপরে যাওয়ার প্ল্যান করছে। তবে পৃথিবীর ওপরে যেতে গেলে একটা বিশেষ আইডি কার্ড লাগবে তাদের। তাই তারা সেখান থেকে এমন একটা লোকের কাছে যায় যে চোরা কারবার চালায়। মানে মানুষ যেখানেই থাকুক, পৃথিবীর ওপরে থাকুক আর মাটির নিচে থাকুক, চোরা কারবার থাকবেই। তো তার কাছ থেকে লিউ তার বোনের জন্য একটা ফেক আইডি কার্ড বানিয়ে নেয় এবং লোকটা তাদেরকে বলে যে তোমাদের কিন্তু আজই ফিরে আসতে হবে, এই কার্ডটার লিমিট এতটুকুই। তবে সেখান থেকে যাওয়ার সময় লিউ ও ডিওডোর মুখ থেকে সেই লোকটা জানতে পেরে যায় যে তারা পৃথিবীতে একদিনের জন্য তো যাচ্ছে না, অনেক দিনের জন্য যাচ্ছে। তাই সেই লোকটা লিউ এবং ডিওডোকে ধরার জন্য তাদের পেছনে ছুটতে থাকে। লিউ কোনো মতে তাদের হাত থেকে বেরিয়ে পৃথিবীর ওপরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। সেই লোকটা তাদেরকে আর ধরতে পারে না, কারণ এখন যদি লোকটা গিয়ে সবার সামনে তাদেরকে ধরে তাহলে লোকটার চোরা কারবারের ব্যবসা সবার সামনে চলে আসবে। লাইনে দাঁড়িয়ে আইডি কার্ড দেখানোর পর তাদেরকে একটা হেলমেট দেওয়া হয়, আর স্যুট তো লিউয়ের কাছে আগের থেকেই ছিল। এরপর তারা একটা লিফটে করে পৃথিবীর একদম ওপরে চলে আসে, মানে আমরা এখন যেখানে বসবাস করি মাটির ওপরে। দেখা যায় পৃথিবী পুরো বরফে জমে গেছে। লিউ এবং ডিওডো পৃথিবীর বাইরে বেরিয়ে এসে একটা গাড়িতে উঠে বসে। এই গাড়িগুলো দেখতে মনস্টারের মতো, যার নাম ট্রান্সপোর্টার। তবে গাড়িগুলোতে চড়তে আবার একটা পাস লাগে, তাই লিউ তার দাদুর কাছে থাকা পাসটা চুরি করে নিয়ে আসে। লিউ প্রথমবার গাড়ি চালায়, তাই ঠিক মতো চালাতে পারে না। এতদিন সে শুধু মাটির নিচে এইসবের ট্রেনিং নিয়ে এসেছে। ডোডো বাইরে এসে বেশ ভালো লাগে, কারণ তার জ্ঞান হওয়ার পর থেকে সে মাটির নিচেই থেকে এসেছে। পেইচাংকে দেখা যায় আজ তার ছুটি। অনেক বছর পর আজ পৃথিবীতে রওনা দেবে সে। সেও অনেক আনন্দে আছে। পুরো টিম মেম্বার পেইচাংয়ের কাজের জন্য তার প্রশংসা করে। একটা লোক পেইচাংকে একটা মদের বোতল দিলে পেইচাং সেটা নেয় না, তাই লোকটা পেইচাংয়ের স্পেস স্যুটের পকেটের মধ্যে সেটা রেখে দেয়। লিউকে দেখানো হয়। এইভাবে উল্টোপাল্টাভাবে গাড়ি চালানোর জন্য লিউ এবং ডিওডোকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে দেয়। সেখানে তাদের পরিচয় হয় টিম নামে আরেকটা ছেলের সাথে। তাদের বন্দির কথা শুনে তাদের দাদু ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে আসে। তবে পুলিশকে ঘুষের লোভ দেখানোর জন্য পুলিশ হানকেও বন্দি করে নেয়। এবার তিনজনে মিলে বেশ সমস্যায় পড়ে যায়। টিম তাদের মাঝখানে কথা বলতে আসলে লিউ তার উপর রেগে দেওয়ালে একটা ঘুষি মারে, আর ঘুষি মারার সাথে সাথেই দেওয়ালটা ফাটতে শুরু করে। বিশাল কম্পন শুরু হয়, সবকিছু ভেঙে পড়তে শুরু করে। পুলিশ বাধ্য হয় তাদেরকে ছাড়তে। তারা সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারপর তারা দেখে মাটি ফেটে উঠে আসা সেই বিশাল ইঞ্জিনগুলো এভারেস্টের চেয়ে উঁচু। আকাশের আগুনের ধোঁয়া উঠছে। পুরো পৃথিবী যন্ত্রপাতিতে ভরে গেছে। পুরো পৃথিবীটা দেখতে যেন একটা মহাকাশযানের মতো লাগছে। কিছুক্ষণের মধ্যেই মহাকাশ স্টেশন থেকে সতর্কবার্তা আসে যে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি হঠাৎ বেড়ে গেছে। পৃথিবী তার কক্ষপথ থেকে 9.23 ডিগ্রি সরে গেছে। মানে পৃথিবী ফুল স্পিডে এখন বৃহস্পতি গ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। আর 37 ঘন্টার মধ্যে পৃথিবী গ্রহের সাথে বৃহস্পতি গ্রহের ধাক্কা লাগবে। এরই সাথে গোটা বিশ্বকে আরেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 5000টা আর্থ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, সেগুলো কাজ করছে না। এদিকে ভূমিকম্প হয়েই চলেছে। ভূমিকম্প থামার কোনো নাম নেই। আর এই ধ্বংসের মাঝে লিও এবং তার দাদু ডুও ও টিম একটা ট্রান্সপোর্টারে আটকে আছে এবং সেটা নিয়ে তারা একটা নিরাপদ জায়গা খুঁজছে। এরপর সরকার থেকে আদেশ আসে, সমস্ত উদ্ধারকারীদের একটাই কাজ, 36 ঘন্টার মধ্যে সব ইঞ্জিন আবার চালু করতে হবে। আর এই সরকারি অর্ডারের জন্য পেইচাংয়ের ছুটিও ক্যান্সেল হয়ে যায়। তাই পেইচাং লিউয়ের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু পারে না। সরকার বিদ্যুৎ শক্তি বাঁচানোর জন্য সমস্ত কানেকশন বন্ধ করে দিয়েছে। তবে পেইচাং হানের সঙ্গে যোগাযোগ করতে সফল হয়, কারণ পেইচাং হানকে একটা কার্ড দিয়েছিল যেটার দ্বারা যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে। হান পেইচাংকে বলে লিউ তার সাথেই আছে। এই কথা শুনে পেইচাং একটু শান্তি পায় এবং তাদের একটা নিরাপদ জায়গা যাওয়ার জন্য বলে। তখনই হান দেখে যে তাদের গাড়িটাকে একটা পুলিশের গাড়ি ধাওয়া করছে। তাদের থেকে বাঁচার জন্য হান জোরে জোরে গাড়ি চালাতে থাকে। অবশেষে পুলিশ তাদের গাড়িটাকে ঘিরে ফেলে। দেখা যায় একটা উদ্ধারকারী টিম ও তাদের ক্যাপ্টেন, যার নাম ওং, সেই বলে তোমাদের গাড়িটা আমার লাগবে, আর শীঘ্রই একটা ইঞ্জিনকে উদ্ধার করার জন্য একটা শহরে নিয়ে যেতে হবে।
তারা এখন একটা রেস্কিউ মিশনের অংশ। এই উদ্ধারকারী টিমের লক্ষ্য হলো একটা বিশেষ লাইটার কোর একটা শহরের মধ্যে পৌঁছে দেওয়া, যেটা দিয়ে আর্থ ইঞ্জিন আবার চালানো সম্ভব। এই সময় ক্যাপ্টেন ওংয়ের সঙ্গে পেইচাং যোগাযোগ করে বলে হানদেরকে আগে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে। ক্যাপ্টেন ওং বলে, আমি এটা পারবো, তবে আমাদের একটা ড্রাইভার লাগবে, কারণ আমাদের ড্রাইভার খুব আহত অবস্থায় পড়ে আছে। লিউ আবেগপ্রবণ হয়ে ওঠে। সে বলে, আমি গাড়ি চালাতে পারবো, তুমি ডিউডিও, হান আর টিমকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে আসো। তখনই তাদের গাড়িটা সেই শহরের একটা জায়গায় এসে আটকা পড়ে যায়। চারদিকে বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে। পৃথিবীকে বৃহস্পতি টেনে নিয়ে যাচ্ছে নিজের কক্ষপথের দিকে, ফলে অক্সিজেনও কমে যাচ্ছে এবং তাদের গাড়িতে থাকা বিপজ্জনক হয়ে ওঠে। তাই তারা তাড়াতাড়ি করে সেই ইঞ্জিনটাকে উদ্ধার করার জন্য তারা সবাই একজোট হয়ে একটা বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে। হান তাদের সাহায্য করতে থাকে, তবে ইঞ্জিনটাকে উদ্ধার করার সময় সবাই সেখান থেকে বেঁচে বেরিয়ে আসলেও হান সেখানেই আটকা পড়ে যায়। লিউ হানকে বাঁচাতে গেলে তাকে ক্যাপ্টেন এবং ওম আটকে দেয়। তখন সেই বিল্ডিংটা ধসে পড়ে যায়। লিউয়ের দাদু তার নাতি নাতনিকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয়। তুষার ঝড়ের মধ্যে তিনি বরফে জমে মারা যান। তার চোখে শেষ দৃষ্টিতে ফুটে উঠেছিল সেই আগের পৃথিবীর স্বপ্ন, যখন পৃথিবীর আকাশ নীল ছিল, গাছে ফুল ফুটত। এরই সাথে লিও এবং ডুওডোর কথাগুলো মৃত্যুর আগে তার চোখে ভাসতে থাকে। এদিকে মহাকাশে স্পেস স্টেশনে পেইচাং অস্থির হয়ে পড়েছে। অনেক সংগ্রামের পর লিউ এবং উদ্ধারকারী দলটা হাংজু নামের একটা শহরে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখে তা ছিল কল্পনার বাইরে। হাংজুর আন্ডারগ্রাউন্ড সিটিতে লাভা বা ম্যাগমা ঢুকে পড়েছে। সেখানে আশ্রয় নেওয়া 3.5 লাখ মানুষ জ্যান্ত পুড়ে মারা গেছে। ইঞ্জিনের ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থাৎ হাংজু শহরকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এদিকে মহাকাশ স্টেশনে থাকা পেইচাং তার ছেলের কথা ভেবে অস্থির হয়ে পড়ে। সে বারবার চেষ্টা করতে থাকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু মহাকাশ স্টেশনের এআই রোবট, যার নাম মস, সে তাকে বাধা দিচ্ছিল। মস তখন ঘোষণা করে প্রজেক্ট হ্যালিউস সম্পর্কে। প্রজেক্ট হ্যালিউস কি? প্রজেক্ট হ্যালিউস হলো মানবজাতিকে টিকিয়ে রাখার জন্য মহাকাশ স্টেশন এখন পৃথিবীকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে মহাকাশের অন্য কোথাও পালিয়ে যাবে এবং মহাকাশ স্টেশনে রাখা 3 লক্ষ মানুষের ভ্রূণ এবং বিভিন্ন প্রাণীর ডিএনএ নিয়ে তারা এক নতুন জগতের খোঁজে যাবে। কারণ যেখানে তাদের মহাকাশ স্টেশন আছে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এই মহাকাশ স্টেশনও বাঁচবে না। কিন্তু পেইচাং এটা মানতে নারাজ। সে বুঝে যায় সরকার ইচ্ছে করলে পৃথিবীকে বাঁচাতেই পারে, কিন্তু সবকিছু সরকারের চাল। তাই সে নিজে সিদ্ধান্ত নেয় পৃথিবীকে বাঁচানোর। আর এই কাজে মস তাকে বারবার বাধা দেওয়ায় সে মসকে নষ্ট করে ফেলে। পেইচাং এবং তার একটা সাথী স্পেস স্টেশনের বাইরে আসে এবং দেখে এক অদ্ভুত ছক। তারা দেখে পৃথিবী বৃহস্পতির এত কাছে চলে এসেছে যে পৃথিবীর অক্সিজেন বৃহস্পতির হাইড্রোজেনের সঙ্গে মিশে যাচ্ছে। এই ব্যাপারটা লিউরাও দেখতে পায়। সবাই বেঁচে থাকার আশা প্রায় হারিয়ে ফেলে। তখনই লিউয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা প্ল্যান বানায়। পৃথিবীর ইঞ্জিনের প্লাজমা শিখা দিয়ে বৃহস্পতির সেই গ্যাসে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তাহলে একটা বিস্ফোরণ ঘটবে এবং এই বিস্ফোরণ এত বড় হবে যে পৃথিবীকে বৃহস্পতির টান থেকে, বা বৃহস্পতি যে টানছে পৃথিবীর গ্রহকে, সেটা থেকে দূরে ছিটকে দেবে। কিন্তু এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুব কম ছিল, কারণ পৃথিবীর ইঞ্জিনের আগুনের শিখা 5000 কিলোমিটার দূরে যেতে পারে, কিন্তু বৃহস্পতি পৃথিবী থেকে 70,000 কিলোমিটার দূরে তখনও। কিন্তু লিউ হার মানে না। সে সারা বিশ্বের উদ্ধারকারীদের কাছে এই বার্তা পাঠায় যে এই প্ল্যানের জন্য, এই কাজের জন্য সবাইকে একত্রিত হতে হবে। পেইচাং এই কথা সরকারকে জানায়। সরকার এই প্ল্যানটা পছন্দ করলেও তারা এতগুলো লোকের প্রাণ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে না, তাই সরকার এটার পারমিশন দেয় না। পেইচাং সব লোকের কাছে অনুরোধ করতে থাকে একজোট হওয়ার। প্রথমে কেউ আসতে রাজি হয়নি। সবাই নিজের নিজের বাড়ি ফিরে নিজের আপনজনের সাথে মরতে চেয়েছিল। কিন্তু তখনই লুইয়ের বোন এক করুণ এবং আন্তরিক বার্তা ক্যামেরার সামনে আসতে থাকে। সে সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সবাই একজোট হয়ে এই প্ল্যানটাকে সাকসেস করে। এতটুকু একটা স্কুল পড়ুয়ায় মেয়ের কথা শুনে সবার মন গলে যায় এবং সারা বিশ্বের উদ্ধারকারী দল ফিরে এসে হাজার হাজার ট্রান্সপোর্টার ট্রাক, হাজার হাজার মানুষ এক হয়ে সেই বিশাল ইঞ্জিনটাকে সরাতে শুরু করে, যেটার দ্বারা ওই বিস্ফোরণটা ঘটানো যাবে বৃহস্পতিতে। তারা যেন ভাগ্যের সঙ্গে পাঞ্জা নিয়ে লড়ছে। ইঞ্জিনটা চালু হলে এক বিশাল নীল শিখা মহাকাশের বক্ষ চিরে বৃহস্পতির দিকে ধেয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য, সে শিখাটা বৃহস্পতি পর্যন্ত পৌঁছতে পারল না। সুতরাং পৃথিবীর ধ্বংস এখন অবশ্যম্ভাবী। ঠিক সেই সময় মহাকাশ স্টেশন থেকে পেইচাং এসব দেখছিল। তার কাছে একমাত্র উপায় হলো মহাকাশ স্টেশনে থাকা 3 লক্ষ টন জ্বালানিকে ব্যবহার করে স্টেশনটা নিয়ে বৃহস্পতির বুকে আছড়ে পড়বে। সেখানে রোবট সিস্টেম তাকে বাধা দেওয়া সে সব কানেকশন নষ্ট করে দেয় আর বেরিয়ে পড়ে জীবন যুদ্ধে। তার ছেলে লিউয়ের সাথে তার আর দেখা হবে না। সবাই তাকে সম্মান জানায় তার জীবন ত্যাগ করার জন্য।
বিদায়ের মুহূর্তটা ছিল অসামান্য। পেইচাং বলে, লিউ, বাবা তোমাকে বলেছিল না যে আকাশে তারা হয়ে তোমাকে দেখবে? আজ দেখো, সত্যিই তোমার বাবা তারা হতে যাচ্ছে। লিউ চিৎকার করে বাবাকে বারণ করছিল, কিন্তু পেইচাং শান্তভাবে রকেটে জ্বালানি ভর্তি করে চেম্বারে আগুন ধরিয়ে দেয় এবং বৃহস্পতি গ্রহের দিকে উড়ে যায়। মহাকাশে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। পেইচাং নিজের প্রাণের বিনিময়ে পৃথিবীকে এক বিশাল ধাক্কা দিতে সাহায্য করে। মহাকাশে 1 সেকেন্ডে সূর্য জ্বলে উঠল এবং সেই বিস্ফোরণের ধাক্কায় পৃথিবী বৃহস্পতির কক্ষপথ থেকে ছিটকে যায়। বিস্ফোরণের প্রচণ্ড উত্তাপ আর শকওয়েভ থেকে বাঁচতে লিউ এবং তার টিম ইঞ্জিনের গভীরে আশ্রয় নেয়। কয়েকদিন পর পরিস্থিতি নর্মাল হওয়ার পর দেখা যায় বৃহস্পতি পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। পৃথিবী রক্ষা পেয়েছে। মুভি শেষে দেখা যায় 3 বছর পরের দৃশ্য। পৃথিবী এখন নিরাপদ। লিউ এখন একজন দক্ষ ড্রাইভার। সে তার দাদুর পুরনো ট্রাকটা চালাচ্ছে আর তার সাথে আছে তার বোন ডিওডিও। পৃথিবী এখন তার 2500 বছরের লম্বা যাত্রা চালিয়ে যাচ্ছে আলফা সেঞ্চুরি নক্ষত্রের দিকে, যেখানে পৃথিবী সুরক্ষিত থাকতে পারবে। অর্থাৎ সূর্যের বাইরে গিয়ে অন্য কোনো নক্ষত্র আমাদের পৃথিবীকে আলো দান করবে। সেই নক্ষত্র আলফা সেঞ্চুরি। হয়তো আমরা আমাদের জীবদ্দশায় সেই নতুন সূর্যের দেখা পাবো না। হয়তো আমাদের পরবর্তী 100 প্রজন্ম মাটির নিচেই জন্মাবে এবং মারা যাবে, কিন্তু মানুষের সাহস, একতা, আত্মত্যাগ আমাদের চিরকাল পথ দেখাবে। এই কথাগুলোর মাধ্যমে এই মুভিটা শেষ হয়। একটা অন্যরকম সাইফাই মুভি ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এই ভিডিওর নিচে ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ইন্টারেস্টিং মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।